স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার দেয়া নানা বক্তব্যের বিষয়ে ভারত সরকারকে অবহিত করেছে ঢাকা। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ব্যাংককে অনুষ্ঠিত বহুল আলোচিত এই বৈঠকে সীমান্ত হত্যা, তিস্তা চুক্তিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়েও আলোচনা হয়। জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের। ছাত্র জনতার ওই অভ্যুত্থানে তাৎক্ষণিকভাবে পালিয়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। গেল ডিসেম্বরের শেষের দিকে শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ, যার জবাব মেলেনি এখনও। এরপর থেকে আরও নানা কারণে অনেকটাই ভাটা পড়ে দুই দেশের সম্পর্কে। এই অবস্থায় গত কয়েকদিন ধরে আলোচনার তুঙ্গে ছিল ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়। অবশেষে সব জল্পনা কল্পনা ছাড়িয়ে শুক্রবার ব্যাংককে বিমস্টেকের সাইডলাইনে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত এই বৈঠক। শুক্রবার বেলা ১২টার দিকে হওয়া এই বৈঠকে ডক্টর ইউনূসকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। দুজনের মধ্যে হয় কুশল বিনিময়। পরে আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয় দুই সরকার প্রধানের। আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। আলোচনায় আসে তিস্তা চুক্তি ও সীমান্তের হত্যাকাণ্ডের বিষয়টিও। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। ভারতে অবস্থান নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও আলোচনা হয় দুই সরকার প্রধানের মধ্যে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন, যা নিয়ে পরে আলোচনার ভিত্তিতে আগানো হবে বলে মত দেন নরেন্দ্র মোদী। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত। ব্যাংককে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক শেষে বিশেষ এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আরও বলেন, ভবিষ্যতে ভারত এমন একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশ কার্যকর পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা করে ভারত। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে ভারত কোনো জবাব না দিলেও বিষয়টি নোট করেছে বলে জানান বিক্রম মিশ্রি। ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ গলবে কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে বাংলাদেশের দিক থেকে সব বিষয় তুলে ধরা হয়েছে, আর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে মনে করেন দুদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গেল কয়েক মাস ধরে চলা নানা টানাপোড়েনের মধ্যেই অবশেষে হলো বহুল আলোচিত ইউনূস মোদী বৈঠক। ব্যাংককে বিমস্টেকের সাইডলাইনে প্রথমবারের মতো ভারত বাংলাদেশ সরকার প্রধান পর্যায়ের বৈঠক। সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে চিঠি চালাচালি, ভারতের ভিসা বন্ধ অথবা 7 সিস্টার নিয়ে সরকারের ভাষ্য, সবই ছিল এ কমাসের আলোচিত ঘটনা। তাই এই বৈঠকের দিকে চোখ ছিল সবারই। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকের সারাংশ তুলে ধরেন। ডেমোক্রেটিক, স্টেবল, পিসফুল, প্রোগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সম্পর্কের স্থবিরতা কাটলো কিনা তা বুঝতে কিছু নির্দেশকের জন্য অপেক্ষা করতে হবে। দুদেশই বুঝতে পারছে প্রয়োজন কার্যকরী সম্পর্ক। স্থবিরতা কাটবে কিনা বা কাটছে কিনা সেটা দেখবার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তার কারণ হলো, ধরেন স্থবিরতার যদি কাটছে এটা মনে করি, তার প্রথম একটা ইন্ডিকেটর হবে ভিসাটা উন্মুক্ত হচ্ছে কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ হচ্ছে একটা মানে একটা এভলিউশন বা একটা ডেভেলপমেন্ট হচ্ছে। সীমান্ত হত্যাকাণ্ড যদি কমে আসে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ কিছু একটা অগ্রগতি হচ্ছে। পাশাপাশি বসে থাকলেও এক ধরনের
আন্ডারস্ট্যান্ডিং বা এক ধরনের একটা ভাইবস পাওয়া যায়। তো সেটা তো নিশ্চয়ই তাদের দুজনের মধ্যে এসছে। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে প্রত্যর্পণ চুক্তির বাইরে যাবার কথা নয় দিল্লির। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে ম্যাডাম হাসিনার এক্সট্রাডিশন নিয়ে কথা হয়েছে, আমার ধারণা ভারতবর্ষের সরকার এক্সট্রাডিশন ট্রিটি যেটা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে আছে সেটাকেই বজায় রাখার চেষ্টা করবে এবং সেটাকেই মাথায় রেখে এগোনোর চেষ্টা করবে। দুই প্রতিবেশী দেশের এই বৈঠককে ভূরাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আমাদের আরও জানাতে যুক্ত হচ্ছেন অভিবাসী ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনির। আসিফ মুনির নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা এর আগেও দেখেছি বেশ কয়েকবার এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, মিয়ানমার রাজি হয়েছে, কিন্তু তারপরেও আসলে খুব বেশি ফলপ্রসূ হয়েছে সেসব চেষ্টা তা বলা যাবে না। এইবারে একটি বড় আকারেই আসলে রোহিঙ্গাদের নিতে রাজি হয়েছে মিয়ানমারে, আমরা শুনতে পেলাম। এইবারে আসলে কতটা আশাবাদী কি হতে যাচ্ছে? আসলে যেটা আপনি বলছিলেন যে আগে আমরা এরকম শুনেছি, কাজে এখানে সতর্কভাবে এটাকে দেখতে হবে। এবং আমরা জানি যে মিয়ানমারে এখন আগের চেয়েও আরো অস্থিতিশীল অবস্থা। যখন এর আগে আলাপ আলোচনা চলেছে তখন এক ধরনের গণতান্ত্রিক সরকার ছিল, কিন্তু এখন সেখানে সামরিক জান্তা কু করার পরে তারা ক্ষমতায় এবং সেখানে যুদ্ধাবস্থা চলছে। এইটা একটা হচ্ছে যে ডিপ্লোম্যাটিক সম্পর্কটাকে ঠিক রাখা, Recording in progress. আর সেই পাশাপাশি জায়গা থেকে চিন্তা করলে যে এক ধরনের এটাকে স্টান্টও বলা যেতে পারে। এটাকে মানে আমি সত্যি কথা বলতে এটাকে আসলে বিশ্বাসযোগ্য কিছু মনে করছি না। তবে বাংলাদেশের পক্ষে এটাকে একেবারে ফেলে দেওয়া কঠিন, কারণ যেহেতু একটা দ্বিপাক্ষিক জায়গা আছে, সম্পর্কটা রয়েছে, সেটা কিন্তু খুব সতর্কভাবে দেখতে হবে যে আসলে এটার প্রেক্ষাপটটা কি। কারণ মিয়ানমারে আগের চেয়েও আরো অস্থিতিশীল অবস্থা। আমরা দেখেছি সামরিক জান্তা কিন্তু আসলে এটা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে, রোহিঙ্গাদেরকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা সশস্ত্র সংগ্রামে যেটা চলছে সেখানে অবস্থা, সেখানে তারা আরাকান আর্মি মৌদনদের বিরুদ্ধে রোহিঙ্গাদেরকে কাজে লাগাচ্ছে। কাজে আসলে যেই কারণে আগে আলাপ আলোচনা হয়েছে সেই প্রেক্ষাপট কিন্তু এখন নাই। কাজেই এটা কেন তারা বলছে এবং এটা খুব সতর্কভাবেই চিন্তা করতে হবে এবং খুব দ্রুত এটা হওয়ার আসলে সম্ভাবনা কম। আসিফ মুনির, আরেকটু যদি জিজ্ঞেস করি যে নিরাপদ প্রত্যাবাসন বলতে আমরা যা বুঝি, এই প্রত্যাবাসন কি তা হতে পারে কিনা, সেই ব্যাপারে আপনার কোনো শঙ্কা রয়েছে কিনা? রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে, নিরাপদ প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো শঙ্কা আছে কিনা? এই যে এখন যে প্রসঙ্গটি এসেছে, এই 1 লাখ বা 1 লাখের বেশি, এটা একেবারেই নিরাপদ অভিবাসনের সাথে যায় না। এটা সেটার সাথে সংশ্লিষ্ট না বলেই মনে করা যেতে পারে। আমি যেটা একটু আগেই বলছিলাম যে সশস্ত্র অবস্থা চলছে, সেখানে যুদ্ধাবস্থা চলছে, সেখানে রোহিঙ্গাদেরকে ব্যবহার করা হচ্ছে যুদ্ধে। এমনকি এরকম আমরা শুনেছি যে আমাদের ক্যাম্পে, যেসব বাংলাদেশের ক্যাম্পে যারা আছে তাদেরকেও সেখান থেকে কোনো না কোনো ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের বর্ডার ক্রস করে ওই দিকে। কাজেই নিরাপদ তো একেবারেই নয়, বরং তাদেরকে একেবারে আরো জীবনের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া। এবং সেখানে কোন রকম রাজনৈতিক বলি, সেখানে নিরাপত্তাজনিত জায়গা থেকে বলি, কোন রকম স্থিতাবস্থা কিন্তু বর্তমানে নেই। তার উপরে এখন যেহেতু সেখানে সাম্প্রতিককালে একটা দুর্ভাগ্যজনক ভাবে একটা ভূমিকম্প হয়েছে, এখন সেই জায়গাতে আমাদের সেখানে সেনাবাহিনীর একটি বাহিনীও গেছে, আমাদের প্রধান উপদেষ্টার সম্মতিতে সেখানে পাঠানো হয়েছে এবং সেখানে সহায়তা তারা করছে। কাজেই সুসম্পর্কের একটা সুযোগ তৈরি হয়েছে মাত্র। তার মধ্যে এই প্রস্তাবটা এখনই দেওয়া মানে হ্যাঁ হয়তো ডিপ্লোম্যাটিক চ্যানেলটাকে আবার নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু করা, কিন্তু এর আগে আমরা দেখেছি দ্বিপাক্ষিক আলোচনায় সমস্যার সমাধান হয়নি। এটা আন্তর্জাতিক সংকট এবং দীর্ঘস্থায়িতার জন্য তাদের নাগরিক অধিকার থেকে শুরু করে তাদের জীবন নিরাপত্তা অনেকগুলো বিষয় আছে যেটা মিয়ানমার এর আগে কখনোই নিশ্চিত করতে পারেনি। জি আসিফ মুনির, একদম শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে। আমরা যেটি জানি যে রাখাইনের একটি বড় অংশ দখল করে নিয়েছে আরাকান আর্মি। এই পরিস্থিতিতে মিয়ানমারের যারা রোহিঙ্গা রয়েছে তাদের একটা প্রত্যাবাসনের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আসলে আন্তর্জাতিক ফোরামে এই বিষয়টা নিয়ে আরও কিভাবে কাজ করতে পারে? আপনি একটু আগে নিজেই বললেন যে আন্তর্জাতিক সম্প্রদায়েরও আসলে এক ধরনের চাপের বিষয় রয়েছে বা তাদের তৎপরতার বিষয় রয়েছে। অন্তর্বর্তী সরকার কি করতে পারে আর সামনের দিনে? অন্তর্বর্তী সরকার কিন্তু করছে। যেমন গত সেপ্টেম্বরে যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হয়, তার সাইড লাইনে বেশ কিছু বৈঠক হয়েছে, যার মধ্যে রোহিঙ্গা বিষয় ছিল এবং সেখানে
আমাদের প্রধান উপদেষ্টা প্রস্তাব দিয়েছিলেন যে আন্তর্জাতিক একটা সম্মেলন করা উচিত রোহিঙ্গাদের বিষয়ে, যেটা এখন পর্যন্ত সেভাবে হয়নি। মানে জাতিসংঘের বাইরে শুধুমাত্র বা জাতিসংঘের সদস্যদের সবাইকে নিয়ে শুধুমাত্র রোহিঙ্গা বিষয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন। তো আমরা যেটা শুনছি যে সামনে সেপ্টেম্বরে যে সাধারণ পরিষদের অধিবেশন আছে জাতিসংঘে, সেটার পাশাপাশি এটি আয়োজনের সুযোগ রয়েছে বা সম্ভাবনা আছে। বিশেষ করে এখানে যেহেতু সাম্প্রতিককালে জাতিসংঘের মহাসচিব এসেছিলেন, কাজেই সেটা কিন্তু বাংলাদেশের দিক থেকেই প্রস্তাব, এবং সেই প্রস্তাবের ভিত্তিতে আমরা যেটুকু জানি যে আমাদের যেই মিশন গুলো রয়েছে জেনিভা এবং নিউ ইয়র্কে বাংলাদেশ সরকারে, তারা এটার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছে। কাজে সেটা একটা প্রক্রিয়া। সেখানে আন্তর্জাতিক মহল, বিশেষ করে হিউম্যানিটেরিয়ান এইড অর্থাৎ আর্থিক যে সহায়তাটা দরকার, মানবিক সহায়তা, সেটারও কিছু সংকট কিন্তু তৈরি হচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ফরেন পলিসির কারণে। আর এর বাইরেও এটার যে দীর্ঘস্থায়ী সমাধান, তাদের প্রত্যাবাসন হোক, তাদের অধিকারের জায়গাগুলো হোক, সেগুলো কিন্তু তাহলে ওই সম্মেলনে আলাপের একটা সুযোগ আছে। এবং সেই ক্ষেত্রে দ্বিপাক্ষিক ছাড়াও আরো অনেকগুলো আলাপ। আর সাম্প্রতিককালে যে বৈঠকগুলো হচ্ছে, আমরা দেখেছি যে এর আগে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ গভর্নমেন্ট আলাপ করেছে, যারা আসিয়ানের দায়িত্ব গ্রহণ করেছে, এখন লিড করছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে জোট বিমস্টেক যে আছে, যে সম্প্রতি সেই সম্মেলনটি হলো, সেখানেও কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো রয়েছে। তাদেরকে সহযোগী হিসেবে নিয়ে বাংলাদেশ, বোঝা যাচ্ছে যে বিশেষ করে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি এই ব্যাপারটা খুবই ওয়াকিবহাল যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর সহযোগিতা লাগবে আন্তর্জাতিক মহল ছাড়াও। সেই প্রক্রিয়াটা কিন্তু আমরা দেখছি, অর্থাৎ দুটো পর্যায়ে হচ্ছে, আন্তর্জাতিক এবং আঞ্চলিক। কাজে এই বৈঠকগুলোর মাধ্যমে আমরা এই বছর অন্তত কিছু সলিউশনের পথ হয়তো খুঁজে বের করা যেতে পারে। আসিফ মুনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। জাতীয় নির্বাচনই সরকারের কাছে অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধান এবং মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় বিমস্টেকভুক্ত দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বানও জানান ডক্টর ইউনূস। শুক্রবার সকালে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পক্ষ থেকে বিমস্টেকভুক্ত দেশগুলোর প্রতি বিভিন্ন বিষয় তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। আহ্বান জানান বিমস্টেকভুক্ত দেশগুলোকে আঞ্চলিক উন্নয়নে একসাথে কাজ করার। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে পুরো অঞ্চলের অস্থিতিশীলতা বাড়বে। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে রয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি বাংলাদেশ। সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব গ্রহণ করেন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠককে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এছাড়া শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকেও ফিরিয়ে আনার দাবি তার। বিকেলে শাহজাহানপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। তিস্তা চুক্তি সহ আগে ভারতের সাথে করা অসম চুক্তিগুলো নিয়ে সমাধানের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে না, সংস্কার ও নির্বাচন দুটিই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য তার। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, বিদেশে বসে কিছু অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় বিএনপির কিছু নেতার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এরা মূলত ভারতের এজেন্ডাই বাস্তবায়ন করছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া। যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।